নমস্কার বন্ধুরা, আজ আমরা স্টেপ বাই স্টেপ দেখবো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের সঠিক পদ্ধতি। চলুন কিভাবে কি ফর্ম ফিল আপ করতে হয় এবং কি কি ভুল করলে আপনার এই ফর্মটি সম্পূর্ণ বাতিল হয়ে যেতে পারে সেই বিষয়ে আলোচনা করবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায়। অন্নপূর্ণা যোজনা নতুন সরকারের অনুযায়ী, নতুন বাজেট অনুযায়ী আপনার যে ফর্মটি ছাড়া হয়েছে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে, তার ফর্মে আপনার পিডিএফ অনেকদিন 3-4 দিন আগে অনেকের কাছে চলে এসেছিল, কিন্তু সেটি 12 পৃষ্ঠার ফর্ম ছিল। তবে এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইটে আপনার দেখতে পারবেন 13 পৃষ্ঠা একটা নতুন ফর্ম ছাড়া হয়েছে। আপনাদের অবশ্যই প্রত্যেককে সেই আপডেট ফর্মটা সাবমিট করতে হবে এবং সেই ফর্মটি আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশনে বা গুগল ক্রোম থেকে বা যে কোনো ব্রাউজার থেকে অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন। ফর্মটি ডাউনলোড করলে আপনাদের সামনে এইরকম একটা 13 পৃষ্ঠার ফর্ম সাবমিট করার অপশন আসবে এবং আপনারা এই ফর্মটি অনলাইন এবং অফলাইন দুই ভাবেই করতে পারেন। এবার চলুন কিভাবে অফলাইন ফর্ম ফিল আপ করতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবার প্রথমত আপনার ফর্মের উপরে দেখুন লেখা থাকবে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম, এবং এখানে আপনাকে প্রথমে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখতে হবে। এবার অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকবে যে আমরা অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করছি, তাহলে কি এখানে আমাদের পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি মহিলা আছে তার নাম লিখতে হবে নাকি কার নাম লিখতে হবে? এই ব্যাপারে আপনাদের অনেকের মধ্যে কনফিউশন থাকবে। সেক্ষেত্রে আপনাদের এখানে অবশ্যই জেনে রাখতে হবে আপনাদের পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি কে আছেন। যদি আপনাদের বাবা মা বা পরিবারের যদি কারোর বিয়ে হয়ে থাকে, তার যদি স্বামী হেড অফ দ্য ফ্যামিলি থাকে, তাহলে অবশ্যই তার নামটা এখানে লিখতে হবে। আপনার বাবা মা স্বামী বা পরিবারের যে হেড আছে তার নামটা এখানে লিখতে হবে। আধার কার্ডের যে বানান আছে সেই বানান লিখে ফর্মটা এখানে নামটা লিখতে হবে এবং আধার কার্ড অনুযায়ী তার জন্ম তারিখ যা আছে সেটা এখানে দিন মাস বছর অনুযায়ী লিখলেন এবং তার লিঙ্গ, আপনি যার এখানে হেড অফ দ্য ফ্যামিলি বাঁচলেন তিনি পুরুষ মহিলা নাকি অন্যান্য সেটা ফিল আপ করতে হবে। এবং 4 নম্বর অপশনে দেওয়া আছে পরিবারের প্রধানের আধার নাম্বার। আপনি এখানে হেড অফ দ্য ফ্যামিলিতে যার নাম লিখেছেন তার আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে। তিনি ডিজিটাল কার্ড, রেশন কার্ডে ডিজিটাল কার্ড আছে কিনা সেটা লিখতে হবে, থাকলে তার কার্ড নাম্বারটা পরে গিয়ে লিখতে হবে। এবং পরিবারের কতজন সদস্য আছে শুধুমাত্র নাম্বারে লিখতে হবে। 3 জন 4 জন বা 2 জন সদস্য থাকলে এখানে আপনাকে লিখতে হবে। এবং সদস্যের ব্যাপারটা অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকবে যে বিবাহিত কারণে তারা বাবা মায়ের থেকে বা ভাই বা দাদাদের থেকে বর্তমানে আলাদা হয়ে গেছে, কিন্তু তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের অবশ্যই পরিবার বলতে তাদেরকেই বিবেচনা করা হবে যারা একই ছাদের তলায় বা একই বাড়িতে থাকেন এবং একই রান্নাঘরে একই হাঁড়িতে রান্না করে খান, তাদেরই মাত্র একই ফ্যামিলির মধ্যে ধরা হবে। সেক্ষেত্রে আপনারা যদি বিবাহিত কারণে আলাদা থাকেন বর্তমানে, তাহলে আপনার অবশ্যই দুটো পরিবারে আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের এখানে 1 জন 2 জন বা 3 জন যা হয় ক্যালকুলেট করে লিখে দেবেন। এবং 7 নম্বর পয়েন্টে আছে ঠিকানা। আপনাদের ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট এবং পিনকোড অনুযায়ী যে কারেন্ট বর্তমান যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা এখানে বসালে আপনাদের যোগাযোগের নাম্বার, অবশ্যই এখানে যে নাম্বারটা দেবেন যেটা আপনার হেড অফ দ্য ফ্যামিলি আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে বসাতে হবে। সেই নাম্বারটা বসালেন। 9 নম্বর পয়েন্টে বলতে চাইছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম এবং সকল সদস্যের বিবরণের অপশন এবার আসছে। হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে আপনি যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার নাম লিখেছিলেন, এবার ধীরে ধীরে পরিবারের যে কজন সদস্য আছেন তাদের নাম লিখতে হবে। সদস্য 1, ধরুন আপনাদের বাড়িতে একজন বাবা আছে, তাহলে আপনার প্রথমে এখানে মায়ের নাম লিখতে হবে, মায়ের জন্ম তারিখ, আধার কার্ড অনুযায়ী তার লিঙ্গ, পরিবারের সম্পর্কে বা বাবার সাথে কি সম্পর্ক হেড অফ দ্য ফ্যামিলির সাথে সেটা লিখতে হবে। স্বামী হলে স্বামী, পিতা হলে পিতা, যা হবে তার সাথে যে সম্পর্ক সেটা লিখবেন এই অপশনটাতে। এবং তারপরে দেওয়া আছে আপনি এখানে যদি মায়ের নাম লিখে থাকেন সদস্য 1 এর মধ্যে, তাহলে তার আধার নাম্বার দিতে হবে। এবং সদস্য 2 এর ক্ষেত্রে আপনার আর যাতে সদস্যরা আছে তাদের সদস্য 1 2 3 4 করে দেওয়া আছে, তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির সাথে কি সম্পর্ক এবং আধার কার্ড নাম্বার দিয়ে এই সেকশনটা ফিল আপ করতে হবে। এবং তারপরে 10 নম্বর পয়েন্টে বলেছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কের সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট এবং নগদ অর্থ স্থানান্তরের জন্য সমস্ত কিছু ডিটেলস প্রোভাইড করতে হবে। এই অপশনটার জন্য আপনাদের প্রত্যেকের ব্যাংক পাসবুক প্রয়োজন। এবার এই অপশন ফিল আপ করার আগে আপনার যে কজন ফ্যামিলি মেম্বার এখানে লিখেছেন তাদের ব্যাংক পাসবুক নিয়ে আসুন। এবং হেড অফ দ্য ফ্যামিলিকে আপনি যার নাম লিখেছিলেন তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা দেবেন এবং আইএফএসসি কোড দেবেন। এই 3টে অপশন ফিল আপ করবেন। আর একটা ব্যাপারে আপনাকে আরো ক্লিয়ার থাকতে হবে যে অনেকে 3-4টা অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে তারা কোন অ্যাকাউন্ট দেবে। এখানে তাদের সেই অ্যাকাউন্টে যেতে হবে যে অ্যাকাউন্টের সাথে তাদের ডিবিটি লিংক করা থাকবে, সেই অ্যাকাউন্ট আপনার এখানে প্রোভাইড করতে হবে। অ্যাকাউন্ট ডিটেইলস দেওয়ার পরে আপনি উপরে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 করে যার নাম লিখেছিলেন সেই অনুযায়ী এখানে সদস্য 1 2 3 4 করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দিয়ে এই ফর্মটা সেকশনটা ফিল আপ করবেন। করার পরে 11 নম্বর অপশনে দিয়েছেন এপিক নাম্বার, HOF হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্কের সদস্য ভোটার তালিকার অংশ সহ তার বিবরণ দিতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি এপিক নাম্বার দিতে হবে, কোন বিধানসভায় থাকেন তিনি তার, এবং অংশ নাম্বার এখানে বুথ নাম্বার বসাতে হবে। দিয়ে হেড অফ দ্য ফ্যামিলিটা লিখলেন এবং বাকি সদস্যরা
কোথায় তাদের এপিক নাম্বার, কোথায় ভোট দিয়েছেন, তাদের বিবরণ দিয়ে এই অংশটা ফিল আপ হবে। 12 নম্বর পয়েন্টে দিয়ে বলতে চাইছে আপনাদের কাস্ট কি আছে। আপনারা যদি জেনারেল হয়ে থাকেন তাহলে ইউআর, বা এসসি এসটি ওবিসি যদি কিছু হয়ে থাকেন, কিছু আওতায় যদি আপনারা আসেন তাহলে বা তপশিলি ক্ষেত্রে এখানে আলাদা অপশন দিয়ে দিয়েছে। তাহলে আপনারা যে ক্যাটাগরির মধ্যে আসবেন সেই ক্যাটাগরিকে শুধুমাত্র টিক মার্ক করবেন, এবং আপনারা শুধু ক্যাটাগরি বললেই হবে না, আপনাকে সেই ক্যাটাগরির সার্টিফিকেটও জেরক্স জমা দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার জেরক্স বা যে সার্টিফিকেট থাকবে সেই অনুযায়ী যে আপনার ক্যাটাগরি পড়বে সেটাতে আপনি ঠিকঠাক টিকমার্ক করবেন। আর এখানে ফুল তথ্য প্রোভাইড হলে কিন্তু সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ক্যান্সেল হতে পারে, পরিবারের যে কজন থাকবে। সেই জন্য আপনাদের সার্টিফিকেটে যেটা থাকবে সেটাই এখানে সঠিকভাবে ফিল আপ করে টিকমার্ক দেবেন। দেওয়ার পরে 12 কয়েক দাগে বলতে চাইছে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি। এবার আপনাকে রেশন কার্ডের ডিটেলস দিতে হবে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? থাকলে হ্যাঁ, না থাকলে না দিয়ে দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে আপনাদের কোন ক্যাটাগরির কার্ড সেটা লিখতে হবে। আপনার এ ওয়াই পিএইচএইচ নাকি এইচপি এসপি ডবল এইচ আর কে এস ওয়াই 1 নাকি 2, যে অনুযায়ী কার্ড আপনাদের রেশন কার্ড আছে সেই অনুযায়ী লিখতে হবে। অনেকের ক্ষেত্রে পুরোনো রেশন কার্ড একরকম ছিল, নতুন রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা রেশন কার্ডের সাইট থেকে একবার চেক করে নেবেন, বা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা একবার যোগাযোগ করতে পারেন। আপনারা যদি রেশন কার্ডের কোন ক্যাটাগরি সেটা জানতে চান, রেশন কার্ড নাম্বার বললে আমাদের টিম আপনাদেরকে কোন ক্যাটাগরি রেশন কার্ড সেটা খুঁজে দেবে। এবং 3 নম্বর পয়েন্টে বলতে চাইছে আপনাদের পরিবার রেশনের দোকান থেকে মাল তোলে হ্যাঁ কি না। সেক্ষেত্রে যদি মাল তোলে থাকে তাহলে হ্যাঁ, না হলে না দিয়ে দেবেন। এবং কয়েক দাগের অপশন চাইছে এবার আপনাদের সম্পদের পরিমাণ, কি কি সম্পদ আছে তার ডিটেলস দিতে হবে। 1 নম্বর পয়েন্ট, বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থাকে হ্যাঁ, না হলে না দিয়ে দেবেন। পারিবারিক জমির মালিকানা, আপনাদের যে কজন সদস্যের ডিটেলস দিয়েছেন তাদের নিজের নামে কোনো জমি আছে কিনা নেই সেটা দিতে হবে। এবং অবশ্যই থাকলে মিউটেশন বা আপনাদের যে রিসেন্ট রেকর্ড করা থাকবে সেই অনুযায়ী এখানে হ্যাঁ বা না লিখতে হবে। এবং জমি থাকলে তার কতটা পরিমাণ সেইটা লিখতে হবে শতকে। যদি রেকর্ড থাকে রেকর্ড বা লেটেস্ট খাজনা বা পর্চা যদি থাকে কিছু, সেখান থেকে আপনি কতটা শতক সেটা এখানে শতক অটোমেটিক ক্যালকুলেট করা থাকে, সেটা এখানে দেখে বসিয়ে দেবেন। দেওয়ার পরে 4 নম্বর পয়েন্টে বলতে চাইছে যানবাহন। আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে কিনা। যদি কারোর 4 চাকা গাড়ি থাকে মানে প্রাইভেট কার, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ দিয়ে দেবেন, নাহলে না দিয়ে দেবেন। যদি থাকে তার রেজিস্ট্রেশন নাম্বার, কি গাড়ি সেটাও এখানে উল্লেখ করতে হবে। এবং যদি কারোর জিপের ট্রাকার বা অন্য কোনো কিছু থাকে, জিপ থাকে, তাহলে সেক্ষেত্রে ট্রাক্টর কোন ধরনের গাড়ি এখানে আপনার লিখতে হবে, মডেল নাম্বার এখানে সম্পূর্ণ বিস্তারিত দিতে হবে। 5 নম্বর পয়েন্টে বলতে চাইছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। আপনাদের কোনো ইন্স্যুরেন্স করা আছে কিনা। যদি কারোর বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকেরই স্বাস্থ্যসাথী কার্ড আছে, যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে আপনার এখানে হ্যাঁ করতে হবে। হ্যাঁ করে আপনাকে কোন প্রিমিয়াম সেটা উল্লেখ সহ বিস্তারিত লিখতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি, ধরুন যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে সরকারি এটাতে টিক মার্ক মেরে আপনাকে প্রিমিয়াম বিবরণের জায়গায় লিখতে হবে স্বাস্থ্যসাথী কার্ড এবং বিমার অঙ্ক কত টাকার আপনার ইন্স্যুরেন্স আছে সেটা লিখতে হবে। যদি স্বাস্থ্যসাথী কার্ড হয়ে থাকলে 5 লাখ লিখতে হবে। অনেক ক্ষেত্রে বেসরকারি এলআইসি বা এই ধরনের বিভিন্ন রকম প্রিমিয়াম থাকে, সেক্ষেত্রে আপনাদের যদি বেসরকারি হয় তাহলে সেখানে বেসরকারিতে ক্লিক করে সেটা লিখে দেবেন। আর যদি নেহাত কোনো প্রিমিয়াম ইন্স্যুরেন্স করা না থাকে তাহলে এখানে নাই ক্লিক করতে হবে। দেওয়ার পরে আপনার আয়কর বা পেশা সম্পর্কিত বিবরণের অপশনে প্রথম অপশন দেখতে পাবেন কোন সদস্য কি আয়কর বা পেশাগত অর্থ প্রদান করেন। কেউ যদি ট্যাক্স বা ফিস ট্যাক্স প্রদান করে থাকেন তাহলে আপনার এখানে হ্যাঁ বা নাই উত্তর দিয়ে দেবেন। 2 নম্বরের অপশনে জানতে চাইছে পরিবারের সদস্যের প্যান কার্ড। আপনাদের যে কজন পরিবার লিখেছেন হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে সদস্য 1 2 3 4 করে যার যার নাম লিখেছেন, কার কার প্যান কার্ড আছে তার নাম লিখবেন, তার প্যান নাম্বার দিবেন, দিয়ে এইটা সদস্য যে কজন লিখেছেন তাদের প্রত্যেকের ফর্মটা ফিল আপ করবেন। আর যদি নেহাত প্যান কার্ড না থাকে তাহলে এখানে না করে দেবেন। আর ধরুন পরিবারে 3 জনের মধ্যে 2 জনের আছে 1 জনের নেই, তাহলে 2 জনের লিখবেন, 1 জনের জায়গায় ফাঁকা রেখে দেবেন। দেওয়ার পরে 3 নম্বর অপশনে আছে কর্মসংস্থানের ধরন। আপনারা কি কোনো সরকারি কাজ করেন নাকি বেসরকারি করেন, বা আপনারা যা করেন সেই অনুযায়ী পড়ে দেখবেন। যদি এর মধ্যে না পড়ে তাহলে আপনারা অন্যান্য ক্লিক করে ছেড়ে দেবেন। হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে ফিল আপ করবেন সদস্য 1 2 3 4 করে প্রত্যেকটা সদস্যের কিন্তু এখানে ফিল আপ করতে হবে। দেওয়ার পরে আপনারা পরে এই অপশনটা ফিল আপ করে নেবেন। দেওয়ার পরে 4 নম্বর অপশনে আছে দেখুন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। আপনার পরিবারের মধ্যে কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত সেটা লিখতে হবে। এবার শিক্ষিত অশিক্ষিত ক্যালকুলেট করার জন্য বিশেষ করে আগেকার দিনের বাবা মারা যারা 8 পাস আছে তাদেরকে শিক্ষিতর মধ্যে ধরবেন, আর যারা 8 পর্যন্ত পড়েনি তার আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তাদের অশিক্ষিতর মধ্যে রাখবেন। সেই অনুযায়ী এখানে প্রথমে নাম্বারটা লিখতে হবে, তারপরে হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত কি অশিক্ষিত বা সর্বোচ্চ শিক্ষকতার যোগ্যতা সেটা উল্লেখ করতে হবে। তারপরে সদস্য 1 2 3 4 করে লিখলেন। ধরুন আপনার 3 নম্বর পয়েন্টে কারো ছেলের নাম লিখেছিলেন, সে কতদূর শিক্ষিত সেটা লিখতে হবে
এখানে শিক্ষিত ক্লিক মার্ক করতে হবে এবং কোন পর্যন্ত পড়াশোনা করেছেন সেটাও এখানে লিখতে হবে। দেওয়ার পরে 5 নম্বর পয়েন্টে বলতে চাইছি, কোন সদস্যের কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী বা কোনো সাংসদ, বিধায়ক এই ধরনের কিছুতে সার্টিফিকেট ছিল বা কখনো কোনো চেয়ারম্যান কিছু ছিলেন কিনা। যদি কখনো কোনো পলিটিক্যাল কাজের সাথে যুক্ত থাকেন তাহলে হ্যাঁ দেবেন, যদি হ্যাঁ দেন তাহলে তার সদস্যের নাম্বার চাইছে এখানে নাম্বারটা দিয়ে দিবেন, আর যদি না হন তাহলে না দিয়ে দিতে পারেন। 6 নম্বর পয়েন্টে দিয়েছে কোন সদস্য কি সরকারি পেনশনভোগী। অনেকের যদি কেউ পেনশনভোগী হন তাহলে এখানে হ্যাঁ লিখবেন, যদি পেনশনের হয়ে থাকেন তাহলে তার যে সংসদের সদস্যের নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে লিখতে হবে। আর যদি কেউ পেনশন না পেয়ে থাকেন তাহলে এখানে ডিরেক্ট নাই ক্লিক করে দেবেন। আর 7 নম্বর অপশনে বলতে চাইছে কোন সদস্য কি জিএসটি অধীনে আছে। জিএসটি থাকলে হ্যাঁ, না হলে না। পরিবারের বার্ষিক আয়, পরিবারের বার্ষিক আয়ের ক্ষেত্রে অনেকে ভাববেন যে আমরা কম টাকা দিলে আমরা অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে এলিজিবল হবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন নয়। আপনারা মোটামুটি মান্থলি আমাদের যেমন ইনকাম বেশি থাকুক বা কম থাকুক, মোটামুটি 5,000, 6,000, 7,000 বা 8,000 একটা ভিত্তিতে ক্যালকুলেট করে দিয়ে দেবেন। ধরুন আপনি যদি মাসে 7,000 টাকা করে ধরেন তাহলে 84,000 টাকা 84,000 লিখে দিয়ে দিবেন। আর আপনি গরিব কি বড় লোক, আপনি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক দিচ্ছেন কি দিচ্ছেন না সেটা কিন্তু আপনার বিএলও এসে পরে যাচাই করবে। সেক্ষেত্রে আপনি আপনার ইনকাম অনুযায়ী একটা অ্যাভারেজ আশেপাশে এখানে অ্যামাউন্ট বসিয়ে দেবেন। দেওয়ার পরে ওভারদাগ যদি দেখি তাহলে অন্যান্য পরিচয়ের নথি, আর যাদের নাম ডিলিট হয়েছে তাদের জন্য এই অপশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে 27 লোকের নাম ডিলিট হয়েছে তাদের জন্য এই অপশনটা। আর যারা সিএ তে অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে আবেদন করা থাকলে আবেদনের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা দিতে হবে। আবার অনেকের ক্ষেত্রে অ্যাপ্লাই করার পরে হিয়ারিংও কমপ্লিট হয়ে গেছে, যাদের সার্টিফিকেট বেরিয়ে গেছে তাদের সার্টিফিকেট নাম্বার দিতে হবে। এবার আপনারা যারা অ্যাপ্লাই করেছেন, যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে আবেদন করা হয়েছে, এখানে টিক মার্ক করে যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেটা বসিয়ে দেবেন। হেড অফ দ্য ফ্যামিলি সদস্য 1, 2, 3, 4 করে যাদের ক্ষেত্রে সি অ্যাপ্লিকেবল, যারা অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করবেন। আর যদি না করে থাকেন তাহলে এখানে কিছুই করা দরকার নেই। এবং 2 নম্বর পয়েন্টে দেখুন বলতে চাইছে আপনার যদি কোনো কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পসাথীর যে সমস্ত ক্রেডিট কার্ড আছে সেটা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই ধরনের কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে সেটাও এখানে উল্লেখ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি আছে কি সদস্য 1, 2, 3, 4 করে যার আছে তার এখানে কার্ড নাম্বার লিখতে হবে, আইডি সংখ্যা লিখতে হবে এবং কত তারিখে ইস্যু করা হয়েছিল ইস্যুইং ডেটটা এখানে ফিল আপ করতে হবে। আর যদি না থাকে তাহলে আপনাদের এখানে কিছুই করা দরকার নেই, অপশনটা ফাঁকা ছেড়ে দেবেন। এবং 3 নম্বর অপশনে যাদের এখনো আন্ডার অ্যাডজুডিকেশন থেকে নাম পেন্ডিং আছে তাদের জন্য এটা। যদি কারোর নাম এখনো ট্রাইব্যুনাল থেকে এখনো আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থাকে তাহলে আপনাদের এখানে প্রযোজ্য নয় কি নয় সেটা লিখতে হবে। যদি এখানে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থাকে তাহলে এখানে হ্যাঁ লিখে তাহলে প্রযোজ্য হ্যাঁ বা না লিখে দেবেন। প্রধান সদস্য বা সদস্য 1, 2, 3, 4 যার ক্ষেত্রে আছে সেই অনুযায়ী আপনারা পড়ে সেই সদস্যের ক্ষেত্রে টিক মার্ক করে দেবেন। আর যদি না থাকে তাহলে নাই করে দেবেন। এবং 4 থেকে বলতে চাইছি সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। প্রথমত বিদ্যালয় অধ্যয়ন, পরিবারের সকল শিশুর বিবরণ। আপনাদের উপরের যে শিশুর বিবরণ বা পরিবারের সদস্যের বিবরণ দিতে হবে। যাদের 5 বছরের বেশি বয়স ছিল তাদের ক্ষেত্রে সদস্যের মধ্যে তাদের ফিল আপ করতে হবে। আর যদি 5 বছরের কম শিশু থেকে থাকে বা যারা স্টুডেন্টে এখনো পড়াশোনা করছেন তারা যদি কেউ থেকে থাকেন তাহলে এখানে সদস্যের নাম্বার, আপনার কতজন এখনো বিদ্যালয়ে পড়াশোনা করছেন সেই নাম্বারটা দিতে হবে, শিশুর নাম দিতে হবে, কোন শ্রেণীতে পড়ছে সেটা, বিদ্যালয়ের নাম এবং সরকারি নাকি বেসরকারি কোন ধরনের স্কুলে পড়ছেন সেই অনুযায়ী ফিল আপ করতে হবে। যদি একজন শিশু থাকেন তাহলে 1, 2, 3, 4 করে যে কজন শিশু থাকবে সেটা আপনার এখানে ফিল আপ করতে হবে। দেওয়ার পরে শিশুর টিকাকরণ হয়েছে কিনা সেটাও এখানে উল্লেখ করা প্রয়োজন আছে। আপনার শিশুর 1 ক্ষেত্রে টিকাকরণ শুরু হয়েছে কিনা সেটা করবে, আর যদি টিকাকরণ না করা থাকে তাহলে না করে দেবেন। কারণ টিকার ব্যাপারটাও গভর্নমেন্ট এই ফর্মের মাধ্যমে সমস্ত তাদের রেকর্ডে রাখতে চাইছেন। সেইভাবে শিশু যার নাম উপরে লিখেছিলেন সেই অনুযায়ী এখানে টিকাকরণের জিনিসও উল্লেখ করে দেবেন। দেওয়ার পরে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনারা যদি কোনো সরকারি প্রকল্প থেকে থাকে যেমন লক্ষ্মীর ভান্ডার বা যে সমস্ত পিএম কিষাণ এই ধরনের যদি কোনো সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং সেই টাকা যদি ডিবিটি লিঙ্কের মাধ্যমে পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন। দেওয়ার পরে যদি ধরুন আপনি যদি লক্ষ্মী ভান্ডার পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ করে প্রকল্পের নামের জায়গায় লক্ষ্মী ভান্ডার দিয়ে দেবেন। এইভাবে সদস্য 1, 2, 3, 4 এবং হেড অফ দ্য ফ্যামিলির জায়গায় সেই অনুযায়ী এখানে ফিল আপ করে দেবেন। দেওয়ার পরে দেখুন লাস্ট যে অপশনটা, যদি আপনার ফর্ম কোনো কারণে অফিসের থেকে বাদ দেওয়া হয় তাহলে আপনারা পুনরায় এই সাবমিট করতে পারেন বা অনলাইনে সাবমিটের ক্ষেত্রে যাদের রিজেক্ট হয়ে যাবে তাদের এখানে কি কারণে রিজেক্ট হচ্ছে বলে মনে হয় যদি, তাহলে অফলাইন ফর্মটা ফিল আপ করে এখানে আপনাদের কি কারণ সেটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এটা আপনি আবার অফলাইনে ফিজিক্যালি সাবমিট করতে পারেন।
এবং ঘোষণা ও সম্মতি এখানে পরিষ্কার দেওয়া আছে, যদি আপনি কোনো বেআইনি ডকুমেন্টস বা যদি ফ্রড ডকুমেন্টস কিছু প্রোভাইড করেন এবং কোনো ডকুমেন্টস যদি ভুল থাকে, তাহলে আপনি সহ আপনার পরিবারের সমস্ত সদস্য সমস্ত সরকারি প্রকল্প থেকে বাদ চলে যাবে এবং তার জন্য সরকার কোনোভাবে দায়ী থাকবেন না। এটা আপনি সম্মতি দিচ্ছেন। দেওয়ার পরে আপনার এটা পড়ে নেবেন, একবার পড়ে নিয়ে এখানে সম্মতিতে টিক মার্ক করে এখানে হেড অফ দ্য ফ্যামিলি বা সদস্যের যার যার নাম লিখেছিলেন তাদের যে কোনো একজন সিগনেচার করিয়ে এই ফর্মটা আপনাদের কমপ্লিট হয়ে যাবেন। আপনাদের সাধারণত কাজ এই পর্যন্তই থাকবে। এরপরের কাজটা অফিসিয়াল সাইডের কাজ থাকবে। দেখুন দ্রব্যষ্টিতে আরো একটা এখানে লেখা পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে রান্না খাবার সংগ্রহণ করেন। অর্থাৎ যদি একসঙ্গে থাকেন এবং একসাথে রান্না খাওয়া সমস্ত কিছু একসাথে হয়ে থাকেন, তাহলে আপনাদের সেই ফ্যামিলি একমাত্র একই পরিবারের মধ্যে আসবে বা একটা ফর্মের মধ্যেই তাদের সমস্ত কিছু বিবরণ দিতে হবে। না হলে প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে বা প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে আপনার আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। দেওয়ার পরে আপনার দেখুন এন্ড ফর্ম এখানে লেখা আছে, এখানে আপনাদের ফর্ম শেষ এবং তারপরে যেটুকু জায়গা থাকবে এগুলো অফিসিয়াল কাজের জন্য থাকবে। অফিসিয়াল তাদের ডেটা এন্ট্রির জন্য যে সমস্ত ফর্ম থাকবে সেই অনুযায়ী এখানে ফিল আপ করা থাকবে। এবং তারপরে প্রশ্ন থাকবে, আপনারা এই যে ফর্মটা পুরোপুরি ফিল আপ করলেন এটা জমা দিতে হবে কোথায়? জমা দেওয়ার জন্য সরকার অনেকগুলো প্রসেস দিয়ে দিয়েছেন। আপনারা চাইলে সম্পূর্ণ প্রসেসটা অনলাইন করতে পারেন, অফলাইন করতে পারেন। যারা এই অফলাইনে হাতের লেখা ফর্মটা ফিল আপ করবেন তারা নিজের আশেপাশের বিএলওর কাছে জমা দিতে পারেন। বিএলও যদি না নেন বা বিএলওর কাছে আপনি যদি জমা দিতে না চান, তাহলে আপনার এসডিও, বিডিও বা পঞ্চায়েতের ক্ষেত্রে সমস্ত জায়গায় আপনার এই ফর্মগুলো রিসিভ করা হবে। রিসিভ করে আপনার সমস্ত কিছু জমা করা হবে। এবার চাইলে আপনি ফিজিক্যালও জমা করতে পারেন, কিংবা যদি অনলাইন করতে চান তাহলে আপনি আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারও করতে পারেন। আর অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, ফিজিক্যাল ফর্ম আপনি যখন সাবমিট করবেন তাদের ডেটা এন্ট্রি তোমায় তাদের কম টাকা হিউজ পরিমাণে ডেটা এন্ট্রি করানো হয় এবং সরকারি লোকরা খুব একটা করে না, বাইরে টাকা দিয়ে ডেটা এন্ট্রি করায়। সেক্ষেত্রে প্রচুর লোক আমরা দেখেছি, আগেও যে সমস্ত সরকারি কাজ হয়েছে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি প্রকল্পের কাজ যারা অফলাইনে হয়েছে প্রত্যেকের কিছু না কিছু ভুল থাকে। এবার আপনারা যদি এই ভুলগুলো এড়াতে চান, নিজের বানান এবং নিজের সমস্ত কিছু নিজের ডকুমেন্টস দেখে তারপরে যদি সাবমিট করতে চান, তাহলে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব ফর্মটি আপনাদের নিয়ারেস্ট সাইবার ক্যাফে বা যারা এক্সপার্ট আছে তাদের থেকে অনলাইনে ফর্মটা সাবমিট করান। কারণ অফলাইনের থেকে অনলাইনের ফর্মে আপনার স্বচ্ছতা আরো বেশি থাকবে। আপনি আপনার সমস্ত জিনিস নিজে দেখে নিয়ে তবে সাবমিট করাতে পারবেন। আপনি চাইলে আমাদের টিমে অনেক এক্সপার্ট আছে এই ব্যাপারে, আমাদের অনেক ট্রেনিংও কমপ্লিট করা হয়েছে, আপনি আমাদের মাধ্যমে করাতে পারেন। যদি আপনি আমাদের মাধ্যমে সমস্ত ফর্মটা অনলাইনে ফিল আপ করাতে চান, তাহলে অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে সেটাতে যোগাযোগ করুন। আমাদের টিম আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে সমস্তভাবে নিজের মনে করে সমস্ত কিছুতে সাপোর্ট করবে। এবং এই বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার প্রয়োজন হয়, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। সমস্ত কিছু কোয়ারি আমরা ফ্রি অফ কস্টে প্রোভাইড করি, কোনো এক্সট্রা টাকা নিয়ে থাকি না। আর যদি ফর্ম ফিল আপ করতে হয় তাহলে বেসিক ফর্ম ফিল আপ চার্জেসটা নেওয়া হয় মাত্র। আপনি আমাদের কোনো সমস্যা আমাদের অবশ্যই মেসেজ করতে পারেন, আমাদের যথেষ্ট আপনাকে সাপোর্ট করার চেষ্টা করব। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে বেল আইকনটি প্রেস করে রাখুন।